সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। কোনো অপরাধীকে ছাড় না দেওয়ার নির্দেশ। মবতন্ত্র নিয়ন্ত্রণে সবাইকে সজাগ থাকার আহ্বান। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। গণহত্যা মামলায় দীপঙ্কর তালুকদার ও আব্দুল মজিদ খান গ্রেপ্তার। এবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী কামরুল। পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের। পুনর্বহাল কারাবন্দীদের মুক্তিসহ 6 দফা মেনে নেওয়ার আহ্বান। সিগন্যাল নজরুল ইসলাম সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভর্তিছে এখন। 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। কারিগরি সহ সার্বিক সহায়তা নিয়ে আলোচনার সম্ভাবনা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার 13 বছর আজ। তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে 115 বার। হতাশ পরিবার সহকর্মীরা। আঙ্গুল ফুলে কলাগাছ স্কুল শিক্ষিকা নার্গিস। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগ। বিলাসবহুল বাড়িয়ার নামে বেনামে সম্পদের পাহাড়। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের অভিযোগে জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা হামাসের। সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলের। দেখছিলেন শিরোনাম সংবাদ। দুপুরের সঙ্গে আছি আমি শিকা আজিজ। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, মবতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। 6টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের 150 জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। আর দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্য দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও হবিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার সন্ধ্যায় রাজধানীর সোভানবাগ থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ 2 আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে ডিবির আরেকটি দল। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 3-এর বিচারক সামিতুল ইসলাম। এর আগে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক। গেল বছরের 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে 6.29 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ 6 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নেন সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা। এই সময় হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত, বিডিআর নাম ফিরিয়ে আনা, পিলখানার হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা, শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। যদি কোনো ব্যক্তি কোনো বিডিআর দোষী থাকে পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা মাথা পেতে নিব। লাইফ সাজা দিয়েছে, বুঝছেন? এই 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। ইলিয়াস নায়ক সিগন্যাল নজরুল ইসলাম সে এই ঘটনা 2 বছর চাকরি করছে, তাকে বাসায় কিন্তু সৈনিক হিসাবে সার্টিফিকেট দিছে, সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভুগতেছে এখনো। পিলখানা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সংহতি সমাবেশ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। দাবির বিষয়ে কি বলছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, বিস্তারিত জানাবেন। শিখা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আওয়ামী লীগ সরকারের প্রথম অর্থাৎ 2009 সালে কিন্তু সবচেয়ে আলোচিত যে ঘটনাটি ছিল সেটি হলো বিডিআর হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে অসংখ্য বিডিআর সদস্যদেরকে আসামি করে সেই হত্যাকাণ্ডে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু জেলখানায় অনেকে আবদ্ধ রয়েছে। আজকে আমরা দেখছি যে সেখানকার যারা এই মামলায় আসামি হয়েছেন এবং ইতিমধ্যে যারা জামিন পেয়েছেন এবং যারা এখনো জেলখানায় রয়েছেন সে সমস্ত পরিবারের সদস্যরা কিন্তু আজকে এই শহীদ মিনারে জমায়েত হয়েছে। আমি যদি দেখাতে চাই যে আপনাকে যে এই যে শহীদ মিনারের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং সেখান থেকে কিন্তু তারা 6 দফা দাবি জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে এটি ছিল একটি চক্রান্তমূলক মামলা এবং এটির সাথে আসলে এদেশের যারা তৎকালীন বিডিআর সদস্য রয়েছে সেখানে কিন্তু আসলে অনেকেই এটার সাথে আসলে জড়িত ছিল না, যে কারণে তারা কিন্তু অভিযোগ করছেন, বলছেন যে আসলে তখনকার সময় অনেকেই কিন্তু আসলে যারা এই সরকারের পক্ষে সাক্ষী দিতে রাজি হননি তাদেরকে কিন্তু আসলে এই মামলায় আসামি দেখিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। এখন তারা বলছেন যেহেতু এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে একটি নতুন বাংলাদেশ আসছেন, সে বাংলাদেশে তারা ন্যায় বিচার ফিরে পাবেন সে লক্ষ্যে তারা বলছেন যে আসলে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না তাদেরকে সঠিক তদন্ত করে চিহ্নিত করে তাদেরকে মুক্তি দিতে হবে। সেই সাথে এর সাথে যারা প্রকৃতভাবে যারা জড়িত তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনার কিন্তু দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যারা এই 16 বছর পর্যন্ত অন্যায়ভাবে জেলখানায় রয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, সেই সাথে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এবং এই যে পরিবারগুলো তারা বলছেন যে গত 16-17 বছর পর্যন্ত তারা খুবই মানবতার জীবনযাপন করছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, অনেক পরিবারের যারা এই বিডিআর সদস্য রয়েছেন তাদের পরিবারের তার মা এসেছেন, তার স্ত্রী এসেছেন, তারা কিন্তু বলার চেষ্টা করেছেন অনেকটা মানবতার ভাবে তাদের এই 17 বছর জীবনযাপন করতে হয়েছে। তাদের সন্তানদের সঠিক চাহিদা তারা পূরণ করতে পারছিলেন না। তারা বলছেন যে আসলে অন্যায়ভাবে যে তাদেরকে এই জেল খাটানো, জেলে রাখা এবং তাদেরকে যে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার
যে ব্যবস্থা নেন, অর্থাৎ তাদেরকে খালাস দেন এবং যারা চিহ্নিত যারা এইটার সাথে জড়িত রয়েছে তাদের যাতে মুক্তি দেওয়া হয় সে দাবি কিন্তু তারা বলছেন যে খুব শিগগিরই যদি এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা কিন্তু আসলে এখানে লাগাতার অবস্থার কর্মসূচি পালন করবেন। তারা বলছেন যে আসলে এই দেশে আসলে এখন এই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে তারা ন্যায় বিচার পাবেন সেই প্রত্যাশা কিন্তু করছেন। আমরা দেখছি ইতিমধ্যেই এখানে কিন্তু যারা সমন্বয়ক রয়েছেন, অর্থাৎ সেই জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা সমন্বয়ক রয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক, তারাও কিন্তু এখানে একাত্মতা ঘোষণা করেছেন, তারাও এখানে আসছেন। তারা কিন্তু এই যে তাদের যে কর্মসূচি, তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবির সাথে তারা কিন্তু একমত পোষণ করছেন। আমরা একজন সাবেক বিডিআর সদস্যদের সাথে কথা বলতে চাই। আসলে আমরা একটু জানতে চাই যে আপনাদের এই যে কর্মসূচি এটা কেন পালন করছেন, আপনাদের দাবিটা কি একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের দাবিটা হলো এই যে বিগত ব্রিটিশ সরকার এই বাংলাদেশ রাইফেলস সীমান্ত রক্ষী বা সীমান্ত বেড়া বা সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত করার জন্য অথবা ভারতের বিরুদ্ধে যে শক্তি না থাকে সেই জন্য পরিকল্পিতভাবে সীমান্ত খুঁটি বা সীমান্ত শক্তিকে, সীমান্ত নিরাপত্তাকে ধ্বংস করে দেওয়ার এক নীল নকশা অঙ্কন করে 18,500 বিডিআর তথা বিডিআর সংস্থাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আসলে আপনারা এই সরকারের কাছে ন্যায় বিচার দাবি করছেন। জি, আপনাকে ধন্যবাদ। যেটি শুনছিলেন যে আসলে যারা এই যে বৈষম্যের শিকার হয়েছেন, তখনকার মিথ্যা মামলা শিকার হয়েছেন, তারা কিন্তু বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এটির সঠিক তদন্ত করবে এবং ন্যায় বিচার বাস্তবায়ন করবে, সেই সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে ক্ষতিপূরণ এবং তাদের যে চাকরি সেটি ফিরিয়ে দেবেন, এই প্রত্যাশা কিন্তু তারা করছেন। তবে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমন ঘোষণা কিন্তু তারা ইতিমধ্যেই দিয়েছেন। তো ইশিকা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে মতবিনিময় সভা করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল 11টায় শুরু হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার অংশ নিচ্ছেন। ইতিমধ্যে ইউএনডিপি সহ 18টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের রাষ্ট্রদূতরা ভোটার তালিকা হালনাগাদ সহ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, বৈঠক শেষ হয়েছে কিনা আর কি কি বিষয় আলোচনা হচ্ছে সে বিষয়ে যদি কোনো তথ্য পেয়ে থাকেন জানাবেন আমাদের। জি, যেমনটা আপনি বলেছেন যে নির্বাচন কমিশন ভবন আগারগাঁয়ে কিন্তু ঠিক সকাল 11টার দিকে ইউএনডিপি সহ 11টি উন্নয়ন সহযোগী দেশের সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনের কিন্তু বৈঠক চলছে এবং প্রায় 1 ঘন্টার কাছাকাছি হচ্ছে। আমরা যেটা জানতে পারি যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই বৈঠক চলবে এবং বেসিক্যালি হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি রূপ হচ্ছে ইউএনডিপি সহযোগিতা করবে বাংলাদেশকে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে হচ্ছে কিভাবে তারা সহযোগিতা করবে এবং রাজনৈতিক দলগুলোর মতামত থেকে শুরু করে সবকিছু বিবেচনা করেই কিন্তু আসলে এই ইউএনডিপি সহ 18টি উন্নয়ন দেশের যে আজকে প্রতিনিধি দল এবং রাষ্ট্রদূতরা এসেছে তাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আসন্ন নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ কিভাবে করা যায় এবং সেই লক্ষ্যে একটি তারা গাইডলাইন্স সহ হচ্ছে গাইডলাইন্স কিভাবে কি হবে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা আসলে করা হবে এবং কিছুক্ষণ পরে ব্রিফিং শেষ হওয়ার পরে আমরা কিন্তু জানতে পারবো যে কি কি বিষয় নিয়ে আসলে প্রধান নির্বাচন সহ 4 কমিশনারদের সাথে তাদের বৈঠক হয়েছে, কি কি বিষয়ে তারা আলোচনা করেছে। এছাড়াও কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টা সাথে কিন্তু বিএনপির
হচ্ছে গিয়ে সহ বিএনপি নেতাকর্মীরা এবং বিএনপি দলের যে বৈঠক হয় সেখানে কিন্তু আসলে জানা যায় যে যদি আগামী ডিসেম্বরে যদি আসন্ন নির্বাচন হয় সেই নির্বাচনে কিভাবে হচ্ছে সুষ্ঠু করা যায় সেই ব্যাপারে মে এবং জুনের মধ্যে কিভাবে নির্বাচন কমিশন তাদের নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করে হচ্ছে কিভাবে জিনিস সম্পন্ন করা হয় সেই ব্যাপারগুলা নিয়েও কিন্তু আসলে আজকে আলোচনা করবে ইউএনডিপি থেকে সহ 18টি দেশের রাষ্ট্রদূতদের সাথে। তো প্রধান উপদেষ্টা কিন্তু আশ্বাস দিয়েছেন এবং উনি এই কয়েক দফায়ও কিন্তু বলেছেন যে আগামী নির্বাচন ঘিরে হচ্ছে গিয়ে যেন অবাধ এবং সুষ্ঠু হয়, সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যা যা করতে হবে সে এবারে নির্বাচন কমিশন তা করবে। তো এই সকল কিছু মিলিয়ে আসলে আলোচনা হচ্ছে এবং বৈঠক হচ্ছে। তো আমরা বৈঠকের পরে ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো এবং আপনাদের জানাতে পারবো যে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইউএনডিপি সহ 18টি দেশের হচ্ছে আর রাষ্ট্রদূতদের সঙ্গে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শিউলি, অনেক ধন্যবাদ আপনাকে। 18টি উন্নয়ন সহযোগীর সঙ্গে নির্বাচনী সহায়তা নিয়ে যে মতবিনিময় সভা নিয়ে বিস্তারিত জানছিলাম। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যার 13 বছর আজ বছরের পর বছর পেরিয়ে গেলেও এখনও উদ্ঘাটন হয়নি আলোচিত এই হত্যা রহস্য। সাগর সারোয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং তাঁর স্ত্রী মেহরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। 2012 সালের এদিন রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয় এই দম্পতিকে। এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে 115 বার। আগামী 2 মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এদিকে তদন্ত নিয়ে খুব একটা আশাবাদী নন তাদের পরিবার সহকর্মীরা। স্কুল শিক্ষক অথচ তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। রাজধানীতে তার রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট আর নামে বেনামে বিপুল সম্পদ, বলছে মিরপুর হযরত শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তারের কথা। পতিত আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী দীপুমনির অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রধান শিক্ষিকার নিয়োগ নিয়েও রয়েছে প্রশ্ন। তাইফুর রহমান তুহিনের বিশেষ রিপোর্ট। রাজধানীর মিরপুর হযরত শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের 142 কোটি 26 লাখ 24 হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনে আবেদন করে বিদ্যালয়টির কয়েকজন অভিভাবক। এর সূত্র ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। অনুসন্ধানে সত্যতা মেলে কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই তিনি প্রতিষ্ঠানের খেলার মাঠ দখল করে নির্মাণ করে বহুতল মার্কেট। এই মার্কেট নির্মাণের সময় প্রতিষ্ঠানের স্বার্থ বিকিয়ে দিয়ে ডেভেলপার কোম্পানি থেকে 82 লাখ টাকা দামের শ্যামলী 4 নম্বর রোডের 38/8 নম্বর বাসার 5 তলায় একটি ফ্ল্যাট ঘুষ নেন নার্গিস আক্তার। ওর সাথে কথা বলেন, ও সবকিছু আমরা জোগাড় করে দিবে, কাগজপত্র লাগে। আপনার সাইনম্যান হিসেবে তাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন? খালি 1 লাখ হারে দিছি নাকি? তারা আওয়ামী লীগের লোক রেখে দিচ্ছি আমি। এখানেই শেষ নয়, দোকান বরাদ্দ কিংবা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এসব অনিয়ম দুর্নীতি করেছে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনির খালাতো ভাই পরিচয় দেয়া এই বিপুল পাটোয়ারি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রছায়ায়। শুধু তাই নয়, তার নিয়োগও প্রশ্নবিদ্ধ। এতদিন মুখ খুলতে না পারলেও 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তার অপসারণের দাবি তোলেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরই নড়ে চড়ে বসে শিক্ষা অধিদপ্তর। শুরু হয় তদন্ত। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রধান শিক্ষক হতে যেখানে 15 বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক, সেখানে একদিনের অভিজ্ঞতা ছাড়াই হয়েছেন প্রধান শিক্ষক। ফলে রাষ্ট্রের 41 লাখ টাকা ক্ষতি হয়েছে অভিযোগ এনে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয় নিরীক্ষা প্রতিবেদনে। এত কিছুর পরেও এখনো বহাল তবিয়তে নার্গিস আক্তার। অভিযোগের বিষয়ে
জানতে চাইলে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। ঠিক আছে, আমি যা বলছি আর কথা। এদিকে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, শিগগিরই তার বিরুদ্ধে নেওয়া হবে বিধি মোতাবেক ব্যবস্থা। আমি নতুন যোগদান করেছি, অতএব আমি খোঁজ খবর নিয়ে যে বিধিতে যে শাস্তির কথা বলা আছে ওই অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। নোয়াখালী সদর উপজেলায় ট্রাক চাপায় 2 শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বৈকুণ্ঠপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল 8টার দিকে আবুল কালাম সাইকেলে করে তার ছেলে আরাফাত ও শ্যালকের মেয়ে আসমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। বৈকুণ্ঠপুর বাজারে আসলে একটি ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2টি শিশুর মৃত্যু ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। মেডিকেল বোর্ডে নাজুক হয়ে পড়েছে বগুড়ার স্বাস্থ্য ব্যবস্থা। হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ হাসপাতাল ক্লিনিকেই নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কাজে এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে প্রতিদিন বহু মানুষ চিকিৎসা নিতে আসেন। এতে প্রতিদিন তৈরি হয় প্রায় 6 টন মেডিকেল বর্জ্য। এছাড়া জেলায় রয়েছে প্রায় 232টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন গড়ে 4.5 টন মেডিকেল বর্জ্য তৈরি হয়, যার মাঝে পুনর্প্রক্রিয়াজাতকরণ বর্জ্য থাকে 50 কেজি, ধারালো বর্জ্য 150 কেজি, সংক্রামক বর্জ্য 315 কেজি আর সাধারণ বর্জ্য থাকে গড়ে 3750 কেজি। মেডিকেল থেকে যে বর্জ্য আসে সেগুলো বর্জ্য অনেক বিষাক্তহীন আসে এবং সময় আলাদা করে না, গজ ব্যান্ডেজ আলাদা করে না। পৌর কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল ক্লিনিকগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত না হওয়ায় প্রতিদিন অপরিশোধিত মেডিকেল বর্জ্য তৈরি হচ্ছে, তবে সেগুলো পরিশোধনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেসরকারি যেসব হাসপাতাল ক্লিনিক রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরির প্রয়োজন রয়েছে। উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে সব সরকারি প্রাইভেট সব প্রতিষ্ঠান থেকে যদি আমরা বর্জ্যটা কালেকশন করতে পারি এবং সেগ্রিগেশন অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে একটি দেশের মধ্যে একটা মডেল হবে বলে আমি আশা করি। লোকবলের অভাবে মেডিকেল বর্জ্যের যথাযথ তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করছে স্বাস্থ্য বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও। যে কাজটা 10 জনের করার কথা সেটা এখন 2 জন করছেন। এই মানুষগুলো না আসলে খুব অনেক কিছু করতে পারেন না। আমাদের নতুন জনবল দরকার। লাইসেন্স করার শর্তগুলো বেশিরভাগ ক্লিনিক হাসপাতালেরই পূরণ করা সম্ভব হয় না। বর্তমানে শহরের জয়পুর পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা স্বপ্নের প্ল্যান্টে মেডিকেল বর্জ্য পরিশোধন করা হচ্ছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। নাব্যতা ফেরাতে খাগড়াছড়ি জেলার চেঙ্গি ও মাইনী নদীতে চলছে খনন কাজ। পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী দুটির প্রায় 57 কিলোমিটার এলাকা খনন করা হবে। এর মাধ্যমে নদী ফিরে পেতে যাচ্ছে তার গতি প্রবাহ। এছাড়াও ড্রেজিংয়ে উত্তোলন করা মাটি অনাবাদি কৃষি জমিতে ফেলায় সেগুলো সারা বছরের জন্য চাষাবাদের উপযোগী হয়ে উঠছে। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। খাগড়াছড়ি শহর ও এর আশেপাশের অবকাঠামো নদী ভাঙন হতে সংরক্ষণ প্রকল্পের আওতায় 250 কোটি টাকা ব্যয়ে নাব্য ফেরাতে চেঙ্গি ও মাইনী নদী খনন করছে পানি উন্নয়ন বোর্ড। খনন কাজের মাধ্যমে সুবিধা পেতে যাচ্ছে মহলছড়ি ও রাঙামাটির লংদু আর নানিয়ারচর এলাকার হাজারো মানুষ। স্থানীয়রা জানান, নৌ চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি বর্ষাকালে সৃষ্ট বন্যা থেকেও রেহাই পাবেন তারা। একই সঙ্গে খননের ফলে অনাবাদি জমিতে চাষাবাদের স্বপ্ন বুনছেন সেখানকার কৃষকেরা। নদীটা কাটার কারণে প্রত্যেক বছর এখন হয়তো সম্ভবত পানি আর উঠবে না, এই জন্য আমরা অনেক উপকৃত হব। ধান লাগাইলেও কাটতে পারতাম না, অনেকবার কাটতে পারতাম, অনেকবার কাটতে পারতাম না। এখন এই জমিগুলো ভরাতে আমাদের উপকার হচ্ছে। 2024 সালের জানুয়ারিতে মাইনী নদীর প্রায় 23 কিলোমিটার এবং চেঙ্গি নদীতে প্রায় 35 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয়। এখন মাইনী নদীর ইয়াংছড়ি, ভাঙামোড়া ও মাইনীমুখ অংশে পুরোদমে খনন কাজ চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে সময় বৃদ্ধির জন্য আবেদন করা হবে বলে জানান সাইট সুপারভাইজার। নভেম্বর থেকে
মার্চ পর্যন্ত এটা কাজের সময়, এই টাইমটা আমরা বছরে ভালোভাবে কাজ করতে পারি। সময়ের ভিতরে আমরা কাজ শেষ করার চেষ্টা করতেছি, না পারলে এটা সময় বাড়ানো প্রয়োজন হইতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে প্রকল্পের 1/4 কাজ শেষ হয়েছে। কাজ পুরোপুরি শেষ হলে নৌ চলাচল, কৃষি, বন্যা সহ বিভিন্ন সুবিধা পাবে স্থানীয়রা। মধ্যে বাস্তবায়িত ড্রেজিং কাজের ফলে নদী তার নাব্যতা ফিরে পেয়েছে এবং কৃষকেরা সেচের সুবিধা পাচ্ছেন এবং শুষ্ক মৌসুমেও নৌ চলাচল স্বাভাবিক থাকবে। 2025 সালের জুন নাগাদ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে এলাকায় আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এনটিআরসি নিবন্ধিত প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের অবস্থান কর্মসূচি এখনো চলছে। এ বিষয়ে জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সরকারের পক্ষ থেকে তো আশ্বাস দেওয়া হয়েছে, এরপরও কি বলছেন তারা? শাহবাগের যে জাদুঘর আছে সেই জাদুঘরের সামনে এখানে কিন্তু হচ্ছে যে শিক্ষকরা আছে, অর্থাৎ 2023 সালে নিবন্ধিত, অর্থাৎ 2023 সালে যে নিয়োগ হয়েছে 3টি ধাপে, সেই ধাপের 3য় ধাপের এটা হচ্ছে অবস্থান নিয়েছে। তারা যেটি বলছেন 2023 সালে 3টি ধাপে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিষয়টি ছিল, সেখান থেকে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে চাকরিতে জয়েন করেছে এবং তারা কিন্তু চাকরিতে বহাল আছে। কিন্তু তৃতীয় ধাপের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু তাদের যে ভাইভা এবং মেডিকেল টেস্ট সেই পর্যন্ত তারা কিন্তু কমপ্লিট করেছে, অথচ তারা কিন্তু এখনো, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আমি বলি 6531 জন প্রাথমিক সহকারী শিক্ষকের যে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তারা কিন্তু এখনো চাকরিতে জয়েন করতে পারেনি। সেটার জন্যই কিন্তু তারা আসলে বিক্ষোভটা করছেন। অর্থাৎ এই 2024-এর যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরপর কিন্তু আসলে এই সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের চাকরিতে জয়েন করার কথা ছিল, কিন্তু এটা সর্বশেষ ডিসেম্বরে জয়েন করার কথা ছিল। কিন্তু এই কারণেই কিন্তু তারা এখন আসলে বিক্ষোভ করছে এবং আন্দোলন করছে যে তাদের হচ্ছে ডিসেম্বরের মধ্যে জয়েন করার কথা, কিন্তু এখনও তারা আসলে তাদের জয়েন দেওয়ানো হচ্ছে না। সেজন্য তারা সরকারের প্রতি এই দাবিগুলো জানাচ্ছেন। আমরা যদি এখানকার যে বিক্ষোভকারী অর্থাৎ আন্দোলনকারীরা যারা আছেন, যারা বিক্ষোভ করছেন, তাদের একজনের কথা যদি আমি জানতে চাই, আমি এই মুহূর্তে চেষ্টা করবো ওনার কথা জানার জন্য। আপনি একটু বলবেন যে আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগের ব্যাপারে, আর যে আপনারা আন্দোলন করছেন সেই আন্দোলনের বিষয়ে আপনাদের শেষ দাবি আসলে কি কি চাচ্ছেন আপনারা? আসলে আমরা অনেক দাবি নিয়ে আসি নাই, আমরা একটা দাবি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যৌক্তিক দাবি। আমরা 6531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক এই সরকারের আমলে সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং এই সরকারের আমলে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা আমাদের নিয়োগপত্র হাতে পাওয়ার পরে আমরা আমাদের চাকরিতে যোগদান করতে পারতেছি না। আমাদের গত ডিসেম্বরের 5 তারিখে স্কুল পর্যায়ে যোগদান করার কথা ছিল এবং 8 তারিখে স্কুলে পদায়নের কথা ছিল। আমি পূর্বে একটা চাকরি ছেড়ে আসছি এই চাকরিটায় যোগদান করার জন্য। এখন আমরা অনেক দাবি নিয়ে আসি নাই, আমাদের একটাই দাবি, আজকের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের যোগদান দিয়ে আমাদের বাসায় ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। ইশিকা, আপনি যেমনটা দেখছিলেন এখানে কিন্তু একজন একজন চাকরি প্রত্যাশী যারা যোগদান হওয়ার কথা ছিল, তিনি যেটা বলছেন যে আজকের মধ্যে দাবিগুলো কিন্তু মানতে হবে। আমরা আরেকজন বিক্ষোভকারী অর্থাৎ তাদের যে দাবি দাওয়া নিয়ে এসেছেন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি বলবেন আপনারা আন্দোলনের যে মূল বিষয় দাবির ব্যাপারে, সে ব্যাপারে আসলে সরকারের কি হস্তক্ষেপ কামনা করছে? সরকারের প্রতি আমাদের একটাই চাওয়া, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক। যে বর্তমান সরকার আমাদেরকে নিয়োগপ্রাপ্ত করেছেন এবং নিয়োগ জয়নিং লেটারও দিয়েছেন অনেক জেলাতে, সেক্ষেত্রে আমাদেরকে কেন এখনো জয়নিং দিচ্ছেন না? আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। অনতি বিলম্বে এই রায় বাতিল করে আমাদেরকে আবার পুনর্বহাল করা হোক। এখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন, তাদের রায় বাতিল করে আবার হচ্ছে যে তাদের যে পূর্ণ বহাল অর্থাৎ তাদের যে চাকরিতে জয়েন করার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু ওনারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে হবে। এখানকার যে পরিস্থিতি, এখানে কিন্তু সময় গড়ার সাথে সাথে কিন্তু চাকরির প্রত্যাশীরা কিন্তু বিক্ষোভে অংশগ্রহণ করছে এবং তাদের সাথে সংগতি জানাচ্ছে। শাহবাগ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ইশিকা। হিমেল, অনেক ধন্যবাদ আপনাকে। চাকরিতে পুনর্বহাল শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।